আমি রেখেছিলাম সেটা বড় কথা নয়, সেদিন থেকেই শুরু হলো। এর আগে সরওয়ার্দী অ্যারেস্ট হন, সরওয়ার্দী অ্যারেস্ট, তখন অলরেডি মওলানা ভাসানী এরা তো এবং কমিউনিস্টরা, বিশেষ করে ন্যাপের লোকজন সবই অ্যারেস্ট হয়েছিল। এই 1 তারিখের পরে 5 তারিখে গিয়ে বঙ্গবন্ধু অ্যারেস্ট হন। এটা কী বলে 62-তে। তা তার প্রতিবাদে আমরা মানে তখনকার দিনে যারা ছাত্রায়ন করতাম এবং ছাত্রলীগ, আমরা মিলিতভাবে সিদ্ধান্ত নিলাম যে মধুর ক্যান্টিনে বসে যে পরের দিন আমরা করব, স্ট্রাইক করব। সেই রাত্রে বসেই আমরা রাত 2-2:30টার দিকে হবে, আমরা খবরের কাগজের উপরে দিয়ে কলম দিয়ে কালি দিয়ে পোস্টার লিখলাম ধর্মঘটের। ছাপানো পোস্টারও না, কিছু না, ছাপানো পোস্টার তখন চলছিল না, খবরের কাগজের উপরেই লেখা হলো। সেইটি গিয়ে রাত্রেবেলা সেটে দিয়ে আসলাম, বিভিন্ন হলে সেটে দিয়ে আসলাম। তারপরে আমি ছিলাম, ফরহাদ ভাই ছিলেন, মণি ভাই ছিলেন, মানে শেখ ফজলুল হক মণি, যিনি 15ই আগস্ট শহীদ হলেন যিনি। তারপরে ফরহাদ ভাই তো প্রয়াত হয়েছেন। আমার মনে আছে রাত্রেবেলা আমি আর ফরহাদ ভাই এক খাটে শুয়েছিলাম ঢাকা হলে। তারপরে সকালবেলা আবার উঠলাম, উঠে আমরা পিকেটিং করলাম। এই আমার প্রথম জীবনের অভিজ্ঞতা, প্রকাশ্য পিকেটিং করার অভিজ্ঞতা। তখন বয়স আমার কত, ফার্স্ট ইয়ারে পড়ি। তো তারপরে দেখলাম স্পন্টিনিয়াসলি মানে ধর্মঘট হয়ে গেল। গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলা হলো যে যাবেন না, যাবেন না, যাবেন না। আর হলগুলোতে আগে তো পোস্টার মেরেই আসা হলো। তারপরে আমতলায় প্রায় 5 লোক, 5 ছাত্র আর কি জমা হয়েছিল। তাড়াতাড়ি একটা টেবিল নিয়ে এসে ওটার উপর দাঁড়িয়ে আমি বক্তব্য রেখেছিলাম। এইখান থেকে শুরু হলো ফেব্রুয়ারি মুভমেন্ট। সেই দিন এর বেশি কিছু হয়নি, তবে ধর্মঘট এবং প্রকাশ্য বক্তব্য এটাই প্রথম ছাত্র ধর্মঘট। এইটা কোনো কাগজে ছাপা হলো না। এত বড় একটা ঘটনা, ধর্মঘট, ছাত্র ধর্মঘট হয়ে গেছে, কিন্তু কোনো কাগজে ছাপা হলো না। একমাত্র ছাপা হয়েছিল, স্টেটসম্যানে ছাপা হয়েছিল। তখন স্টেটসম্যানের যিনি প্রতিনিধি ছিলেন তিনি এখান থেকে পাঠাতে পারেননি। তিনি প্লেনে করে কলকাতায় যান, কলকাতায় গিয়ে এটা ছাপান। যাই হোক, আমাদের এখানকার কোনো প্রেসে এটা আসেনি। না আসার ফলে তার পরের দিন আবার আমরা করলাম। এর প্রতিবাদে একটা মিছিল করে গেলাম। খুব বেশি লোক হবে না, মানে লোক মানে ছাত্র 100 হবে। প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আব্দুর রহিম আজাদ নামে ভদ্রলোক এখন আছেন কোথাও আমি জানি না, তিনি বেশ বক্তৃতা দিলেন এবং আমরা খবরের কাগজ পুরালাম। তার পরের দিন একটা ঘটনা ঘটল, সেটা হচ্ছে যে মঞ্জুর কাদের নামে একজন মন্ত্রী ছিলেন, পাকিস্তানের মন্ত্রী। তার পূর্ব ঘোষিত একটা বক্তৃতা দেওয়ার কথা ছিল ঢাকা ইউনিভার্সিটির আর্টস ফ্যাকাল্টিতে। ঢাকা ইউনিভার্সিটি আর্টস ফ্যাকাল্টি সেটা কিন্তু আজকেরটা না, এটা হচ্ছে আজকের কি বলবো, আজকের মেডিকেল কলেজের যে এমার্জেন্সি যে জায়গাটা, ওই জায়গাটা ছিল আর্টস ফ্যাকাল্টি। ওখান থেকে একটা দেওয়াল দিয়ে করা ছিল, আর মানে দেখা যেত মেডিকেল কলেজ। যাই হোক, সেখানকার দোতলায় একটা রুমে তার বক্তৃতা দেবেন বলে এটা পূর্ব সিদ্ধান্ত ছিল। অ্যাকর্ডিংলি তিনি আসলেন। আসার পর তিনি বক্তৃতা করতে পারলেন না। বক্তৃতা করতে উঠেছেন, তখন জিয়াউদ্দিন মাহমুদ নামে একজন ছিলেন, তিনি প্রয়াত এখন। তিনি হঠাৎ উঠে গিয়ে দাঁড়িয়ে বললেন যে আপনাকে কতগুলো প্রশ্ন করতে চাই আপনি বক্তৃতা শোনার আগে। পুলিশের গার্ডটার নিয়ে এসছে, মন্ত্রী মানুষ, সেন্ট্রাল মন্ত্রী, বলে কি কি এই পূর্ব বাংলার শোষিত, পূর্ব বাংলায় বৈষম্য কেন, গণতন্ত্র নাই কেন, মার্শাল ল কী ধরনের দেশ, আপনি তার মন্ত্রী, ইত্যাদি ইত্যাদি বলতে বলতে সে
জিয়াউদ্দিন মাহমুদ গিয়ে তার কলার চেপে ধরল। তারপরে পুলিশ এসে তাড়াতাড়ি তাকে আলাদা মানে সরিয়ে নেওয়ার চেষ্টা করলো। সিঁড়ি দিয়ে নামছে, ছাত্ররা তার গায়ের উপর থুতু এগুলো ফেলেছিল। আর ইন দ্য মিন টাইম নিচতলায় তার যে গাড়ি ছিল সেই গাড়িটা আগুন লাগিয়ে দেওয়া হলো এবং সেখান থেকে তাকে পুলিশে গাড়ি করে নিয়ে যাওয়া হলো। জিয়াউদ্দিন মাহমুদ আমতলায় দাঁড়িয়ে একটা খুব জ্বালাময়ী বক্তৃতা দিলেন। এইভাবে শুরু হয়ে গেল আন্দোলন। 1 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আমার বক্তৃতা দিয়ে, 2 ফেব্রুয়ারি হলো প্রেস কমিশনের বক্তৃতা, 3 ফেব্রুয়ারি হলো মঞ্জুর কাদেরের ঘটনা। তারপরে 2 দিন গ্যাপ দিয়ে 6 আর 7 এই 2 দিন আমরা মিছিল বের করলাম। আমরা প্রথমে কয়েকশো, তারপরে কয়েক হাজার, তারপরে মিছিলটা যখন বের করি সেই মিছিলটা প্রায় 10,000 লোকের মিছিলে পরিণত হয়েছিল। রাস্তা থেকে লোক নেমে এসেছিল, বিভিন্ন 2 পাশে আমরা ওল্ড ঢাকা দিয়ে যাচ্ছিলাম আর কি। মিছিলটা হাততালি দিচ্ছিল মানুষের। 7 তারিখে আমাদেরকে, প্রথম দিন ফিরে এসেছি, কোনো কিছু হয়নি। 7 তারিখে আমাদেরকে রথখলার মোড়ে মিলিটারি বাড়ি করলো, আটকে দিল এবং সেখানে কয়েকজন অ্যারেস্ট হয়। আর এই গেল। তারপরে ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়া হলো। তারপরে বঙ্গবন্ধু অ্যারেস্ট হলেন, আরও অনেকে অ্যারেস্ট হলেন। একটা পর্যায়ে আমিও অ্যারেস্ট হলাম। আমি অ্যারেস্ট হয়ে প্রথমে গিয়েছিলাম ক্যান্টনমেন্টে, ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে আমাকে কয়েকদিন রাখা হয়েছিল। আমার সঙ্গে ছিলেন ওবায়দুর রহমান, ওই যে পরবর্তীকালে আওয়ামী লীগ করতেন, তখন ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন ওবায়দুর রহমান। পরবর্তীকালে বিএনপির মন্ত্রী ছিলেন, মারা গেছেন তিনি প্রায়, উনিও ছিলেন। না, ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছিল প্রথমে অনেককে, তারপর সব ছেড়ে দেওয়া হয়, এই কদিনকে রাখা হয়। ক্যান্টনমেন্ট থেকে আমাকে 7 দিন পর ঢাকা সেন্ট্রাল জেলে নিয়ে আসা হলো। সেখানে দেখলাম বঙ্গবন্ধুই প্রথম আমাকে যে ওয়ার্ডে রাখা হলো, সেই ওয়ার্ডেই আমাকে প্রথম ডাক দিলেন। তখন সন্ধ্যা হয়ে গেছে। তা সন্ধ্যার পরে কিন্তু মানে যারা জেল খেটেছেন তারা জানেন যে সন্ধ্যার পরে কখনোই লক আপ খুলতে নাই। কিন্তু উনি যে সার্জেন্ট নিয়ে এসেছিল তাকে ডাক দিয়ে বলে, এদিকে আসেন তো, আমার লক আপটা খোলেন। দেখুন তার ব্যক্তিত্ব। খুললেন, খোলার পর তিনি বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে আমার মাথায় হাত দিয়ে স্নেহ করলেন, বলে ঠিক আছে, কোনো চিন্তা নাই, কাল সকালে দেখা হবে। তারপরে আমি একসঙ্গেই ছিলাম, আমরা অনেকজন একসঙ্গেই ছিলাম। দিনের বেলা একসঙ্গে খাওয়া দাওয়া করতাম, রাত্রেবেলা যার যার সেলে আটকা থাকতাম। আমি বঙ্গবন্ধুর সঙ্গে মানে তার সান্নিধ্যে আসার সৌভাগ্য আমার হয়েছে। ওনার সঙ্গে ভলিবলও খেলেছি। উনি ভালো ভলিবল খেলতে পারতেন, কারণ লম্বা মানুষ তো, ভলিবলটা ভালো খেলতে পারতেন। তাজউদ্দিন আহমেদ ছিলেন, তিনি আমাকে তার ঘরে ডেকে নিয়ে হরলিক্স খাওয়াতেন। রণেশ দাশগুপ্ত ছিলেন ওই জায়গায়। তার সান্নিধ্যে থাকা মানে তো কিছু জ্ঞান অর্জন করা। কমিউনিস্ট আন্দোলন করেছি, এতে আমার কোনো আক্ষেপ নাই, বরং আমি নিজে গর্ববোধ করি যে আমি ছেলেবেলা থেকেই কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম এবং এখনও আছি। প্রাপ্তি যদি বলেন তাহলে কমিউনিস্ট পার্টি তো তখন যে পরিমাণ প্রভাব ছিল এখন সেটা নাই। এখন কিন্তু প্রাপ্তির মধ্যে একটা বড় প্রাপ্তি হচ্ছে সেটা কমিউনিস্ট হিসাবে নয়, সেটা কমিউনিস্ট হিসাবেও এবং জাতীয়তাবাদী হিসাবেও খুব বড় প্রাপ্তি, আমার একার না, এদেশের সবারই। সেটা হচ্ছে আমাদের স্বাধীনতা।
1971 সালের মুক্তিযুদ্ধে আমাদের যে বিজয়, সে বিজয়কে একটা মহান বিজয় বলে আমি মনে করি। তার ক্ষুদ্র অংশ হলো আমার যদি কোনো অবদান থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আমি এটাকে খুবই বড় প্রাপ্তি মনে করি। কিন্তু কমিউনিজম যদি বলেন, সম্প্রতিকালে সমাজতান্ত্রিক আন্দোলন একটা ভাটার মধ্যে যাচ্ছে। সোভিয়েত ইউনিয়নের ফল হয়ে গেল, অনেক রকম পরিবর্তন হয়েছে। এই যে ভাটা হলো, সেই ভাটার সঙ্গে সঙ্গে আমাদের বাংলাদেশেও কমিউনিস্ট পার্টি একে তো বহুধা বিভক্ত, তারপরে যেটা আছে সেটা এখনও মানে 60-এর দশকের তুলনায় অনেক অনেক ক্ষুদ্র অবস্থা আছে। সেটা একটা বেদনাদায়ক ব্যাপার। তবে আমি মনে করি এটাই ইতিহাসের শেষ রায় নয়। হয়তো আমি দেখে যেতে পারবো না, কিন্তু সাম্যের ডাক আসবেই, সেই ডাকে মানুষ সাড়া দেবেই। অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে লড়াই করাই হচ্ছে মানুষের ধর্ম। সেটা মার্ক্সের আগেও ছিল, মার্ক্সের পরেও ছিল, সেই স্পার্টাকাসের যুগেও ছিল, সূর্য সেনের আমলেও ছিল। কিন্তু সেটাকে সায়েন্টিফিক ওয়েতে চিরশোষণ মুক্ত একটা সাম্যবাদী সমাজে নিয়ে যাওয়ার পথটাই মার্ক্স দেখিয়েছেন, এর বেশি কিছু না। কিন্তু সেটা খুব বড় ব্যাপার। সেই যে কমিউনিজমের এই যেটা বিরাট প্রবাহ তৈরি হয়েছিল আমার দেশেও এবং ওয়ার্ল্ডেও, সেইটা এখন আপাতত ক্ষয়ের দিকে যাচ্ছে। কিন্তু আমি মনে করি এটা আবার সামনের দিকে এগোবে। সাম্রাজ্যবাদ, পুঁজিবাদের যে নিষ্ঠুর থাবা, তার বিরুদ্ধে মানুষ আবার রুখে দাঁড়াবে। আবার তখন মার্ক্সের কাছে, লেনিনের কাছে, মাও সেতুংয়ের কাছে, স্ট্যালিনের কাছে ফিরে যাবে। আমি কিন্তু প্রথমে সিএবি করতাম না। হ্যাঁ, আমি যখন পার্টি মেম্বারশিপ পাই, তখন পূর্ব পাকিস্তানে, তদানীন্তন পূর্ব পাকিস্তানে একটাই পার্টি ছিল। 1961-এ আমি সিপিবির মেম্বারশিপ পেয়েছিলাম। এখানে ঘটনাক্রমে একটা মজার কথা বলি, সেটা হচ্ছে আমাকে একটা স্কলারশিপ দেওয়া হয়েছিল, সিয়াটো স্কলারশিপ। সিয়াটো হচ্ছে আমেরিকানদের যে যুদ্ধ ঘাঁটি। তারা বোধহয় এখানকার কিছু লোকদেরকে হাত করার জন্য বা যে কোনো কারণে হোক এক ধরনের কী বলে এক ধরনের তারা তো তখন আমাকে চেনেও না ভালো করে, মাথা কেনার জন্য বোধহয় এই স্কলারশিপটা দিয়েছিল। তখনকার দিনে 400 টাকার স্কলারশিপ আমি পুরোটাই কমিউনিস্ট পার্টিকে দিয়ে দিয়েছিলাম। যাই হোক, সেটা গেল অন্য প্রসঙ্গ। আপনার প্রশ্নটি হচ্ছে যে কমিউনিস্ট পার্টি আওয়ামী লীগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে, এই বলতে চাচ্ছেন তো? এটা কথাটা আংশিক সত্য। অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা করেছে একটা অংশ, এবং সেটা খুব ভুলভাবেও করেছে। বিশেষ করে চৈনিক অংশ সেটা অংশ যেটার মধ্যে আমি ছিলাম, তার সব না, তার একটা অংশ। আর এখন যে আমি পার্টিতে আছি, যেটা তখন রুশপন্থী নামে পরিচিত ছিল, তারা কিন্তু আওয়ামী লীগের সঙ্গে প্রতিযোগিতা করেনি, বরং সহযোগিতার লাইনই তারা সবসময় গ্রহণ করেছিল। একেবারে আগে গেলে, একদম আগে গেলে, সেটা হচ্ছে পাকিস্তানের শুরুর দিকে, তখন আওয়ামী লীগ আসেনি। তখন হ্যাঁ, আওয়ামী লীগ মাত্র জন্ম নিয়েছে, তখন আওয়ামী মুসলিম লীগ, মৌলানা ভাসানী প্রেসিডেন্ট। 53 সাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেনারেল সেক্রেটারি। তখন কিন্তু কমিউনিস্ট পার্টি আন্ডারগ্রাউন্ড ছিল। আন্ডারগ্রাউন্ড অবস্থায় তারা কিন্তু সেই আওয়ামী লীগের সঙ্গে সহযোগিতাই করেছিল, যুক্ত ফ্রন্ট গঠনে তাদের ভূমিকা ছিল। পরবর্তীকালে কাকমারি কনফারেন্স থেকেই একটা বিরোধিতা শুরু হয়। সেটা 1957 সালের কথা, যখন আওয়ামী লীগের নেতা হোসেন শহীদ সরওয়ার্দী সিয়াটো সেন্টো পাক মার্কিন সামরিক চুক্তিকে সমর্থন জানান এবং স্বায়ত্তশাসনের বিরোধিতা করেছিলেন। আমি যতদূর জানি বঙ্গবন্ধু এটা মেনে নিতে পারেননি। তখন একটা প্যারিটিও কনস্টিটিউশন, 1956 কনস্টিটিউশনে
প্যারিটি হয়েছিল। প্যারিটি অর্থাৎ হলো যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের সমান সংখ্যক প্রতিনিধি হবে, অথচ সংখ্যায় কিন্তু আমরা বেশি, অনেক বেশি, 56%। এইটা কিন্তু 56 কনস্টিটিউশন ছিল, আইয়ুব খানের কনস্টিটিউশনও ছিল। এইটা আমি যতদূর শুনেছি বঙ্গবন্ধু মেনে নিতে পারেননি, কিন্তু দল ভেঙে যাবে ইত্যাদি মনে করে, বা হোসেন শহীদ সরওয়ার্দির প্রতি তার একটা বিশেষ শ্রদ্ধাবোধ ছিল, যে কারণে তিনি প্রকাশ্যে এটা করেননি। যাই হোক, এই পরিপ্রেক্ষিতে তখন ভেঙে ন্যাপের তৈরি হলো। সেই ন্যাপের সঙ্গে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা ছিল। সেই ন্যাপের মধ্যে তখন এই ন্যাপটা ভাঙলো তো আরও অনেক পরে গিয়ে, 67-এ গিয়ে ভাঙলো। তখন প্রতিদ্বন্দ্বিতা ছিল। মধ্যেখানে একটা পিরিয়ড গেছে, যেমন আইয়ুব খানের পিরিয়ড, সেই পিরিয়ডে আমি প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে খুব একটা দেখি না, বরং সহযোগিতাই ছিল। তবে একটা ক্ষুদ্র অংশ, খুবই ক্ষুদ্র অংশ আমাদের মুক্তিযুদ্ধের সময় একটা ভুল রাজনীতি গ্রহণ করেছিল। সেটা আমরা কখনো গ্রহণ করিনি, এবং আমি তখন অন্য জায়গায় ছিলাম, আমরা কখনোই গ্রহণ করিনি। এবং আমি এখন যে সিপিবি করি, সেই সিপিবি তো বাকশালেও জয়েন করেছিল, যদিও এটা তারা পরবর্তীকালে এটাকে সঠিক নয় বলে পরবর্তী কংগ্রেসে তারা এটা বলেছে। ফলে জিনিসটা একতরফা নয়, বা এক কথায় এর উত্তর হবে না, এটা বেশ জটিল এবং আঁকাবাঁকা পথ দিয়ে গেছে আর কি। নিষ্ক্রিয় হয়ে যাওয়ার কারণ হচ্ছে, হ্যাঁ, সেই তুলনায় তো নিষ্ক্রিয় বটেই, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড প্রভাব, 1 নম্বর। 2 নম্বর, আপনি সিপিবি যে জায়গায় ছিল, একটা চিন্তা করে দেখেন, সোভিয়েত ইউনিয়ন ফল করলো, আর সিপিবি তার সেন্ট্রাল কমিটির 2/3 মেজরিটি তারা বললো তো মাঝবার ভুল, ইনক্লুডিং প্রেসিডেন্ট সেক্রেটারি। তার সেক্রেটারি তো এখন আওয়ামী লীগের মন্ত্রীও হয়েছে, নাহিদ। প্রেসিডেন্ট ছিল মানিক, সাইফুদ্দিন মানিক। তারা বললো যে এটা ভুল, বাদ দিয়ে দিলাম। তাহলে এটা কেমন পার্টি ছিল? যত সক্রিয় থাকুন না কেন, যে পার্টি আরেকটা দেশের পার্টি ফল করলো, সঙ্গে সঙ্গে আমি আমার সেন্ট্রাল কমিটি, প্রেসিডেন্ট, সেক্রেটারি সব চলে গেলাম। সেইখানে পরবর্তীকালে সেলিম, মঞ্জুর হাসান খান, এরা যে ভূমিকা নিয়ে আবার পার্টিটাকে রিঅর্গানাইজ করেছে, ক্রেডিট গোজ টু দেম। এবং এখন ফট করে সেই জায়গাটা আর আসা যাচ্ছে না। প্লাস আন্তর্জাতিক পরিবেশও আছে। আরেকটা কথা বলি, এখন একটা ভোগবাদী প্রবণতাও ঢুকেছে, যেটা ছিল না আগে। দুঃখজনক। আমাদের আগের যারা কমিউনিস্ট আন্দোলন করতে, বা আমাদের সমসাময়িক যারা করতেন, তাদের মধ্যে একটা স্যাক্রিফাইসের টেন্ডেন্সি ছিল। এখন একটা ভোগবাদী প্রবণতা ইত্যাদি, এগুলো পেটি বুর্জার দোষ এর মধ্যে ঢুকে গেছে। চীন রাশিয়ার কমিউনিস্ট পার্টির একটা ডিবেট হয়েছিল, পলিমিক্যাল ডিবেট হয়েছিল, মার্ক্সবাদের ব্যাখ্যা এবং পৃথিবীতে সমাজতন্ত্র কীভাবে হবে এই প্রশ্ন নিয়ে অনেক ঝড় উঠেছিল আর কি। এবং সেই বিভক্তি সারা পৃথিবীর প্রত্যেকটা দেশেই হয়েছিল। যেসব দেশে কমিউনিস্ট পার্টি শাসন ক্ষমতা ছিল না, সেই দেশগুলো বাদ দিয়ে প্রত্যেকটা দেশেই এই বিভক্তি হয়েছিল। ভারতেও হয়েছিল 1964 সালে। আমাদের এখানে ফর্মাল বিভক্তি হয়েছিল 1966 সালে, কিন্তু ফর্মাল না হলে ভিতরে ভিতরে বিভক্তির ব্যাপার স্যাপার চলছিল। তা এই বিভক্তিটা তো অনিবার্য ছিল বলে আমার কাছে মনে হয়, 1 নম্বর। 2 নম্বর হলো, চীনপন্থীরা আবার বহুদা বিভক্ত হয়ে গেল। চীনপন্থীরা এক থাকতে পারল না। এখানে আমার মনে হয় চীনের একটা বড় মিস্টেক ছিল। তারা বলতো যে কালচারাল রিভলিউশনের সময় চীনের পার্টি বলেছিলেন যে বোম্বার দ্য হেডকোয়ার্টার। তো বোম্বার দ্য হেডকোয়ার্টার, একটা চুন থেকে পান খসলেই, পান থেকে চুন খসলেই সঙ্গে সঙ্গে হেডকোয়ার্টারকে বোম্বার করে একটা দল করে ফেলা,
এই প্রবণতা, আমি এটা মনে করি পেটিবুর্জা প্রবণতা, কিন্তু এই প্রবণতাটাকে এনকারেজ করেছে কিন্তু চীনের পার্টির এই কথাটি। তৃতীয়ত, অনেকগুলো ভুল করেছিলাম, যে ভুল এ করেছে তো ও সেটা মানতে পারেনি, এই কারণে ভাগ হয়েছে। যেমন নকশাল আন্দোলনে একটা জোয়ার এসেছিল, যারা নকশালপন্থী হওয়ার তারা নকশালপন্থী হয়ে গিয়েছিলেন, এবং সেই জোয়ারটাও উঠেছিল কিন্তু চীন থেকেই, এবং চীনের পত্রিকায় নকশালপন্থীদের চারু মজুমদারকে একটা বিশাল নেতা হিসাবে চিত্রিত করার ফলে কিন্তু তার প্রভাবে এখানেও নকশালপন্থী হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে নকশালপন্থী রাজনীতি করিনি, যদিও চীনের অন্যান্য বক্তব্যকে, বিশেষ করে 1963 সালে 14 জুন চীন যে চিঠি লেখে চীনের পার্টি সোভিয়েত পার্টির কাছে, তার যে মর্মবস্তু, সে মর্মবস্তুর সঙ্গে আমি একমত পোষণ করি। তবে সে জায়গাও চীন আজকে দাঁড়িয়ে নাই। সোভিয়েত ইউনিয়ন তো নাই, সে তো সমাজতন্ত্র উঠেই গেছে। চীনও আজকে সমাজতন্ত্রের কথা বললো, সেই ওই পজিশনে দাঁড়িয়ে নাই। তাহলে এটা একটা কজ। আচ্ছা, প্রথম কজ হচ্ছে যে ইন্টারন্যাশনাল ডিবেট বিটুইন দ্য টু গ্রেট পার্টিস। সেকেন্ড হচ্ছে চীনপন্থীদের মধ্যে নকশালপন্থীদের ব্যাপারটা। থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে পার্টির একটা অংশ, যে অংশে আমি আছি, তারা নিজেরা না দাঁড়িয়ে তারা সবসময় লেজুরবৃত্তির রাজনীতি করেছে। মনে আওয়ামী লীগের পেছন পেছন থাকা, আওয়ামী লীগের সহযোগী হওয়া না। আমি বিশেষ পরিস্থিতিতে আওয়ামী লীগের সঙ্গে সহযোগিতা নীতিকে সমর্থন করি এবং করেওছি। আমরা মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের সহযোগিতা করেনি, কিন্তু আমরা বাংলাদেশ সরকারকে মেনেই স্বতন্ত্রভাবে আমরা মুক্তিযুদ্ধ করেছি, কিন্তু অনেকে এটা করতে পারেনি বা করেনি, যাই হোক। সো দিস ইজ দ্য অ্যানাদার কজ। সব এই ধরনের আরও অনেক কজ বেরোতে পারে, যে কজগুলোর কারণে, ইডিওলজিক্যাল কারণে এটা ভাগ হয়েছে, কিন্তু এটাই শেষ কথা নয় এবং এটাই সব কথা নয়। ভাগের পেছনে আমাদের পেটিবুর্জা দলীয় আকাঙ্ক্ষা, ব্যক্তি স্বার্থ, এটাও অনেকাংশে কাজ করেছে বলে আমি মনে করি। আগেরগুলো তো ইডিওলজিক্যাল, পলিটিক্যাল এই ডিফারেন্স হতে পারে। পলিটিক্যাল ডিফারেন্সের কারণে আমি তো ওয়ার্কার্স পার্টি ছেড়ে দিয়ে এই পার্টিতে আসলাম। ওখানে তো আমার কোনো প্রেস্টিজের কোশ্চেন বা দলের নেতৃত্বের লোভ বা ক্ষমতার লোভ ইত্যাদি ইত্যাদি ব্যাপার ছিল না। কিন্তু ভাগের ক্ষেত্রে, বহুতা বিভক্তির ক্ষেত্রে কিন্তু কিছু ব্যক্তি স্বার্থ বলতে টাকা পয়সার স্বার্থ না, ব্যক্তি পদের মোহ, এই ধরনের উচ্চাকাঙ্ক্ষা, এগুলো কাজ করেছে বলে আমার কাছে মনে হয়। প্রথম কথা, যাদেরকে বাম বলা হচ্ছে তারা কতখানি বাম সেটা হলো কথা। হ্যাঁ, এখন আমি একটা দল বানিয়ে বললাম যে এটাই আমি বাম দল বলতে তাদেরকেই মিন করি। আমরা কিন্তু কমিউনিস্ট ঐক্যের পক্ষে এখন স্লোগান তুলেছি এবং এটা খুবই আন্তরিকভাবে। কিন্তু কার সঙ্গে মিলব? 3 জন মিলে একটা দল করে বললো যে আমি একটা পার্টি। এই যে বাম দল আছে, তার মধ্যে কেউ আছে যারা অল্প কয়েকজনের লোক নিয়ে একটা পার্টি। আমি তাকেই পার্টি বলবো যে পার্টি 1 নম্বর একটা ঐতিহ্য আছে, 2 নম্বর কিছু সাংগঠনিক বিস্তৃতি আছে, 3 নম্বর একটা দৃঢ় মতাদর্শিক ধারণা আছে। এইগুলো বাদ দিয়ে আমার ইচ্ছে হলো, আমি বললাম যে আমি কমিউনিস্ট পার্টি হয়ে গেলাম। এখানে সিপিএম যখন ওয়েস্ট বেঙ্গলে খুব শক্তিশালী, তখন এখানেও একটা পার্টি গজিয়ে উঠেছিল, তার নাম দিয়েছিল সিপিএম। কই আজ তাকে কেউ চেনেও না। নাম দিলেই তো হবে না, বাম নাম দিলেই বাম হয় না। এই তাদেরকে বাম বলছেন, তারা আসলেই বাম কিনা, তার সেই ঐতিহ্য আছে কিনা, তার সেই সাংগঠনিক বিস্তৃতি আছে কিনা, এবং একটা লিখিত মতাদর্শিক বক্তব্য আছে কিনা, সুনির্দিষ্ট কোনো রণকৌশল আছে কিনা, তাহলে তো আমরা 3 জন মিলে বলতে পারি চলো আসলে আমরা একটা দল করি। এই
নির্বাচনী রাজনীতিতে বাম দলরা কখনোই দুর্যোগের সঙ্গে পারবে না। বিদ্যমান পরিস্থিতিতে দেয়ার আর অনলি রেয়ার এক্সেপশনস, যেমন নেপালে অথবা ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গলে, কেরালায়। এখন অবশ্য ওখানে কেরালায় জিতছে, পশ্চিমবঙ্গে হেরে গেছে, বাট তবুও দীর্ঘকাল ছিল। কিন্তু কই আপনি তো আর কোনো দেশ দেখাতে পারবেন না প্রোগ্রেসিভ। এখন অবশ্য ল্যাটিন আমেরিকায় একটা নতুন ঝোঁক দেখা যাচ্ছে, সেখানে একবার বামরা ক্ষমতা আসছে, আবার ক্ষমতাচ্যুত হচ্ছে, আবার ক্ষমতা আসছে। সাধারণত বুর্জুয়া ব্যবস্থায় বুর্জুয়া নির্বাচন যেটা, তার জন্য কতগুলো জিনিস লাগে। একটা হচ্ছে টাকা, একটা হচ্ছে প্রচার, আরেকটা হচ্ছে সেই ধরনের ব্যক্তি। যেমন ধরেন একজন ডাক্তারকে দাঁড় করিয়ে দিলাম, তার এগেনস্টে যেমন একটা কারখানার শ্রমিককে দাঁড় করাই, কারখানার শ্রমিক জিতবে না। আমাদের মানসিক পরিবর্তন না হওয়া পর্যন্ত জিতবে না। ওই ডাক্তার হয়তো কোনো মানে রাজনৈতিকতাভাবে কোনো কাজেরই না। আমি এমন শ্রমিককে বের করে দেবো যার রাজনৈতিক জ্ঞান অনেক বেশি, কিন্তু পারবে না। এটা পশ্চিমবঙ্গে দেখেছি আমি। দর্জির কাজ করেন, একেবারে এক সিম্পল দর্জি, তিনিও পার্লামেন্টের মেম্বার হয়ে গেছেন। আমি জিজ্ঞেস করেছিলাম আপনি কী করেছেন? আমি তো কিছু করিনি, পার্টি করেছে। তাহলে প্রচার মিডিয়া কার হাতে? এখন তো বিশেষ করে এই সময়ে প্রচার মিডিয়া তো মানে আমরা তো আগে ছোট হলো একটা কাগজ বের করতাম, এখন তো আমাদের ওই যে একতা বের করতে যান বেরিয়ে যায়। কিন্তু যদি একটা বড় কাগজ বের করতে হয় তাহলে তো অনেক টাকা লাগবে। আমাদের প্রচার করবে না বিদ্যমান বুর্জুয়া অবস্থার পক্ষে কথা বলবে? ফলে ইলেকশনের মাধ্যমে জেতাটা এটা মানে এটা সম্ভব না। আমি চোখে দেখি না এখন। লাস্ট 2 ইয়ার্স আমার একটা চোখ আগেই নষ্ট হয়ে গেছে একটা ভুল ইঞ্জেকশন দেওয়ার কারণে, আর এই চোখেও আমার জ্যোতি এত কমে গেছে যে আমি আর লেখা পড়তে পারি না। আপনি আমার সামনে বসে আছেন, আপনার চেহারাটাও আমি পরিষ্কার দেখতে পাচ্ছি না। ফলে এখন লিখতে গেলে আমাকে ডিকটেশন দিয়ে লিখতে হয়। আমার লাস্ট 2টো বই ডিকটেশন দিয়েই লিখেছি। সেটা হচ্ছে পলাশী থেকে মুক্তিযুদ্ধ। এটা যাই হোক, এটা ভালোই বলেছেন অনেকে, এমনকি পশ্চিমবঙ্গেও কেউ পড়ে এটা ভালো বলেছেন। আমার লেখার মধ্যে নানান ধরনের বিষয় লিখেছি। আমি বিজ্ঞান নিয়েও লিখেছি, যেটা বাংলা একাডেমি প্রকাশ করেছে। ইন্ডিয়া থেকেও বলেছে যে কোয়ান্টাম ফিজিক্সের উপরে এই ধরনের সহজবোধ্যভাবে লেখা বই অন্তত তাদের জানা নাই, আমিও অন্তত দেখিনি। আমার ইংরেজি বাংলা ভাষায় অন্য ভাষায় থাকতেও পারে আমি জানি না, কোয়ান্টাম ফিজিক্সের উপর লিখেছি। আমার এখনও আর লেখার ইচ্ছা আছে যে নিউটন থেকে আইনস্টাইন এবং তার পরবর্তী, এটা মাথার মধ্যে আছে, কিন্তু আমি পারবো না লিখতে, আর পারবো না লিখতে। আমি যখন কাউকে দিয়ে লেখা, আচ্ছা এটা করে ইতিহাস, দর্শনের উপর আমার কিছু বই আছে, আর সাহিত্যের উপর আমার বেশ কিছু বই আছে। বাংলা সাহিত্যের প্রগতির ধারা বলে 2 খণ্ডে একটা বই বেরিয়েছে, এটা আছে। অর্থনীতি, মার্ক্সের অর্থনীতি, এগুলো তো আছেই। পুঁজিবাদের মৃত্যু ঘণ্টা, এটাও বেরিয়েছে কিছুদিন আগে। সব মিলে আমার বইয়ের সংখ্যা হবে 23, যেটাকে মানে বই ধরতে হয়। অর্থাৎ ধরেন 150 পৃষ্ঠার উপরে যদি হয় সেটাকে আমরা বই ধরবো। আর পুস্তিকা যদি বলেন তাহলে আমি বলতে পারবো না কত, প্রচুর। আপনি যেটা বললেন, এখন যেটা লেখার প্ল্যান করছি, আসলেই প্ল্যান করছি, এবং ইট ইজ অন দ্য ওয়ে। এটা আমার দ্বারা সম্পাদিত হবে। আমার পুরো লেখাটা আমার না, এটা হচ্ছে নারী ও নারী মুক্তি। এখানে আমি 3টে ভাগে ভাগ করছি।
বইটা প্রায় শেষে এসছে। এটাও কিন্তু আমি মানে কানে শুনে মাথা খাটিয়ে লিখেছি, চোখে দেখে না। একজনকে সে পড়ে শোনাচ্ছে, আমি শুনছি, শুনে বলছি যে এই জায়গাতে কারেক্ট করো, আবার বলছে যে আবার বলো তো, পড়ো তো, ইত্যাদি ইত্যাদি। তো সেটা হচ্ছে নারী ও নারী মুক্তি। এর তিনটে ভাগ। একটা হচ্ছে মার্কস, এঙ্গেলস, লেনিন, স্ট্যালিন, মাও, এরা এবং তাদের সময়ে তারা যেভাবে নারী মুক্তিটাকে দেখেছিলেন, তার মধ্যে ক্লারা জেটকিন, রোজা লুক্সেমবার্গ, কোলেনটাই, তারপর কুপস্কা, এদের নিয়ে ফার্স্ট পার্টটা হবে। সেকেন্ড পার্টটা হবে রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর থেকে শুরু করে বঙ্কিম, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বিশেষ করে বেগম রোকেয়াকে আমি জোর দিয়েছি। বেগম রোকেয়া থেকে আরম্ভ করে তারপরে পরবর্তীকালের সাহিত্যিক আপ টু সৈয়দ ওয়ালিউল্লাহ, তাদের লেখার মধ্যে দিয়ে তারা কিন্তু সরাসরি কখনো কী বলে নারী প্রসঙ্গে বলেনি, কিন্তু তাদের লেখার মধ্যে নারী প্রসঙ্গের দৃষ্টিভঙ্গিটা। কবিতাও আছে, 3টে কবিতা, 3 জনের, সত্যেন্দ্রনাথ দত্তের সতীদাহের উপর একটা কবিতা, নজরুলের নারী কবিতা, ওই যে সাম্যের উপরে আমার চোখে পুরুষ রমণী নাহি হয়ে যাবে, আরেকটা হচ্ছে জীবনানন্দ দাশের আরেকটা কবিতা, পতিতা বলে কবিতা, 3টে কবিতা আছে। এটা গেল সেকেন্ড পার্ট। থার্ড পার্ট হচ্ছে এখন আমরা যারা জীবিত আছি তাদের তুলনায়, ওই মহাপুরুষদের তুলনায়, বিখ্যাত লেখকদের তুলনায় আমরা কিছুই না। তবুও আমরা আমরা এখানেও 10-12টা লেখা যাবে। এক একজন এক এক দৃষ্টিকোণ থেকে নারী প্রশ্নটিকে কীভাবে দেখছেন, নারী অবস্থানটাকে কীভাবে দেখছেন, এবং নারীর অধস্তন অবস্থান থেকে মুক্তির উপায়টা কী, পথটা কী, এক একজন এক একভাবে লিখছেন আর কি। এখানেও এই 3টে ভাগে লেখা হচ্ছে। এই বইটা প্রায় শেষে এসেছে, প্রায়। এটা আমার একক লেখা হবে না, এটা সম্পাদিত। জীবন সম্পর্কে মানে ধারণা একটাই, মানুষের জীবন একটাই। সেই জীবনটাকে এবং তার সেই জীবনটাতে কতদিন বাঁচবে আর কতদিন বাঁচবে না এটা বলা যায় না। যদি এমন ডিসাইডেড হতো যে আমি 200 বছর বাঁচব, তাহলে কিন্তু জীবনটা খুব বোরিং হতো। কারণ আমি গোনা শুরু করতাম, আর মাত্র 1 দিন আছে, আর মাত্র 1 দিন আছে। হ্যাঁ, আমি 200-300 বছর হলো একই জিনিস। আর যদি তা না হয়ে যদি মানে নির্দিষ্ট আর যদি আমরা কোনোদিন মরবো না, তাহলেও জীবনটা খুব বোরিং হতো। জীবনটা খুব ইন্টারেস্টিং এই কারণে যে আমরা সবাই জানি মরব, কিন্তু আমরা জানি না কবে কখন মরব। ফলে দিস ইজ ভেরি ইন্টারেস্টিং পার্ট অফ দ্য মানে লাইফের এই দুটো বললাম তো। যদি জানা থাকতো আমি 1000 বছর বাঁচবো কি 200 বছর বাঁচবো, নির্দিষ্ট থাকলে, তাহলেও জীবনটা খুব বোরিং হতো। অথবা যদি থাকতো যে আমি কোনোদিন মরবই না, তাহলেও লাইফটা কিন্তু একেবারে ইন্টারেস্টিং হতো না, বোরিং হতো। তো লাইফটা যেভাবে আছে সেটাই খুব ইন্টারেস্টিং, একটাই লাইফ। আমি এটাকে খুব ইন্টারেস্টেডলি এটাকে আমি অতিবাহিত করতে পেরেছি। ভুল ত্রুটি অনেক করেছি, জীবনে ভুল ত্রুটি করে না এমন লোক খুব কম। প্রতিভাবানরা কম ভুল করেন অথবা করেন না। আমি তো সেই পরিমাণ প্রতিভাবান না, ভুল ত্রুটি অনেক করেছি। কিন্তু তারপরও সব মিলে আমার এক ধরনের স্যাটিসফ্যাকশনও আছে, ডিসস্যাটিসফ্যাকশনও আছে। স্যাটিসফ্যাকশন হচ্ছে যে আমি যা চেয়েছি, যে রাজনীতি করতে চেয়েছি, আমি সেটাই করে গেছি, অন্য কিছু করিনি। ডিসস্যাটিসফ্যাকশন হচ্ছে যে যৌবনে এই রাজনৈতিক গোল যেটা নির্ধারণ করেছিলাম, সে গোলে পৌঁছাতে পারিনি। এবং আমার ধারণা, আমার এখন যা বয়স, এই বয়সের মধ্যে আর যে কদিন বাঁচব, তার মধ্যে বাংলাদেশে সমাজতন্ত্র হবে এটা মনে হয় না। তবে হবে, আমার পরে হলেও হবে। জীবন সম্পর্কে আমার এই হল দৃষ্টিভঙ্গি।